আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে আলোচনা করব নবম অধ্যায়ের পর্ব 4 এমসিকিউ এর নবম অধ্যায়ের পর্ব 4। এই অধ্যায়ের টাইটেলকে দেখো, পিএইচ এর গুরুত্ব ও ধারণা, অর্থাৎ পিএইচ সংক্রান্ত যে এমসিকিউগুলো আসার মতো বা বিভিন্ন বোর্ডে এসেছে, সামনে আসবে, আমরা ওই টাইপের এমসিকিউগুলো নিয়ে এখানে কথা বলবো। আচ্ছা ফাইন, তো যাচ্ছি প্রথম প্রশ্ন। দেখো কি বলছে, বিশুদ্ধ পানির, আগে কিন্তু বিশুদ্ধ কথাটা মেনশন করে দিয়েছে। বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? 7। এখন দেখো বিশুদ্ধ পানির পিএইচ এর মান কেন 7? কারণ তুমি জগতের যে কোনো অ্যাসিড এবং যে কোনো ক্ষার নাও না কেন, অ্যাসিড এবং ক্ষার একে অপরকে প্রশমিত করে লবণ এবং পানি তৈরি করে। তো পানি কি একটা নিরপেক্ষ বিন্দু, যেটা অ্যাসিড এবং ক্ষারের সমন্বয়ে তৈরি হচ্ছে। অতএব এটার যে পিএইচ এর মান, এই পিএইচ এর মান হবে নিরপেক্ষ বিন্দুতে, অর্থাৎ এর পিএইচ এর মান হবে 7। সেকেন্ড প্রশ্ন দেখো, মূত্রের পিএইচ এর মান কত? দেখো এগুলো সব মুখস্থ মান, এগুলো আমাদেরকে মেমোরাইজিং করতে হবে। এক্সামে প্রশ্নগুলো এভাবেই আসবে এবং আমাকে সেগুলো এভাবেই অ্যান্সার করতে হবে। তাহলে মূত্রের পিএইচ এর মান হলো 6। আচ্ছা দেন এর পরবর্তী প্রশ্ন, কোনটি মানুষের ত্বকের পিএইচ? আচ্ছা, মানুষের ত্বকের পিএইচ হচ্ছে 4.8 থেকে 5.5। মনে রাখবা, মানুষের ত্বক কিছুটা অম্লীয় টাইপের থাকে, এজন্য যেই প্রসাধনীগুলো বাজারে প্রক্রিয়াজাত করা হয়, এগুলো ওইভাবেই তৈরি করা হয় যাতে করে আমাদের যে অম্লীয় যে পরিবেশ, এই অম্লীয় পরিবেশটা বজায় থাকে। এই অম্লীয় পরিবেশে সহজেই কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য যে ক্ষতিকারক যে অণুজীবগুলো আছে, এগুলো আমাদের দেহের ত্বকের মধ্যে বসবাস করতে পারে না বা সারভাইভ করতে পারে না। তো এই জন্য আমাদের ত্বকটা কিছুটা অম্লীয় থাকে, 4.8 থেকে 5.5। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, কোনটির পিএইচ এর মান বেশি? অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় রসের পিএইচ এর মান 8.1। এখানে যতগুলা অপশন রয়েছে, পাকস্থলী, মূত্র, রক্ত, এদের সব থেকে বেশি অগ্ন্যাশয় রসের পিএইচ এর মান সব থেকে বেশি 8.1। আচ্ছা, মানুষের ত্বকের পিএইচ এর মান কত? মানুষের ত্বকের পিএইচ এর মান 7.35 থেকে 7.45। তো এটা একদম নিরপেক্ষ বিন্দু 7-এ না, বাট কিছুটা, মানুষের রক্ত কিছুটা ক্ষারীয়, একদম সামান্য ক্ষারীয়। ওকে, তো 7.35 থেকে 7.45 হবে এটা সঠিক অ্যান্সার। আচ্ছা, দেহত্বকের আদর্শ পিএইচ এর মান কত? আমরা জানি যে সেটা 4.8 থেকে 5.5। তার মানে এটা 5.5 যেহেতু অপশনে রয়েছে, তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বারটা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, অগ্ন্যাশয় রসের পিএইচ এর মান কত? তো আমরা অলরেডি একটু আগে কিন্তু এটার অ্যান্সার বলেছিলাম যে অগ্ন্যাশয় রসের পিএইচ এর মান 8.1। তার মানে এখানে সঠিক অ্যান্সারটা ঘ নাম্বার। প্রস্রাবের পিএইচ এর মান কত থাকা প্রয়োজন? প্রস্রাবের পিএইচ এর মান 6। প্রস্রাব বা মূত্র, এখানে কিন্তু মূত্র আমাদের বইয়ে মূত্র বলা আছে, অনেক সময় প্রশ্ন এভাবে আসতে পারে যে প্রস্রাব বা মূত্রের পিএইচ এর মান কত থাকা প্রয়োজন? 6 থাকা প্রয়োজন। আচ্ছা ওকে, এবার দেখো কি বলছে, দুর্বল ক্ষারের, দুর্বল ক্ষার, ক্ষার হবে বাট সেটা সবল না, দুর্বল ক্ষারের পিএইচ এর মান কত? এখানে অপশনগুলো ফলো করো। 0 থেকে 3 প্রচণ্ড অম্লীয়, 3 থেকে 7 অম্লীয়, 11 থেকে 14 এটা হচ্ছে তীব্র ক্ষার। তাহলে দুর্বল ক্ষার হচ্ছে 7 থেকে 11। ফার্স্ট অফ অল 7 থেকে বেশি হলে ক্ষারীয়, এবং যেহেতু 8, 9, 10 এটা কিছুটা ক্ষারীয় হলেও অতটা সবল ক্ষার না, তো এখান থেকে আমরা গ নাম্বার অপশনটা নিতে পারি, 7 থেকে 11। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, যদি কোনো দ্রবণের পিএইচ এর মান 7.1 হয় তাহলে সেটি কি হতে পারে? সেটি হতে পারে দুর্বল ক্ষার, কারণ 7 হচ্ছে নিরপেক্ষ বিন্দু, বাট 0.1 যেহেতু বলছে, তার মানে আমি ক্ষারীয় রেঞ্জের মধ্যে আছি, বাট এইটা হবে কিরকম ক্ষার? দুর্বল ক্ষার। আচ্ছা, দুর্বল অ্যাসিডে ইউনিভার্সাল ইন্ডিকেটরের বর্ণ কিরূপ? দুর্বল অ্যাসিডে ইউনিভার্সাল ইন্ডিকেটরের বর্ণ কিরূপ হবে? বর্ণ হবে হলুদ। এটা মনে রাখতে হবে যে আমাদের যে ইউনিভার্সাল ইন্ডিকেটরগুলো রয়েছে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, সেই ইউনিভার্সাল ইন্ডিকেটর হলুদ বর্ণ প্রদর্শন করবে। আচ্ছা, এবারে আসো আমাদেরকে একটা ম্যাথ সলভ করতে হবে। কি বলছে দেখো, যে বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করার কারণে যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 100 গুণ বেড়ে যায়, তবে উক্ত দ্রবণের পিএইচ কত হবে? ওকে, সো যেহেতু এটা একটা গাণিতিক সমস্যা, দেন এটাকে আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, সো খেয়াল করো, আমরা এটা জানি যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল কত হতে পারে? 10 টু দি পাওয়ার -14। তো তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার -7। এখন এই 10 টু দি পাওয়ার -7 এর সাথে তুমি যদি 100 গুণ করো, তাহলে কত হবে? তাহলে হবে 10 টু দি পাওয়ার -5 মোলার। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার -5 মোলার। আচ্ছা, এবারে আসো আমাদের পিএইচ এর সূত্র আমরা বসাই। কি বসাবো? পিএইচ সমান সমান -log H+।
আমরা পিএইচ এর সূত্র বসাবো। আচ্ছা, সো মাইনাস লগ এইচ প্লাস কত 10⁻⁻5, ঠিক আছে। ওকে, তো দেন দেখো এখান থেকে অ্যান্সারটা করা যাবে। সো মাইনাস লগ, আচ্ছা একবারে আমরা অ্যান্সারটা করে ফেলি। মাইনাস লগ 10⁻⁻5, 5 আমাদের সঠিক অ্যান্সার আসছে 5। দেখি 5 কি আমাদের অপশনে আছে? ইয়েস, গ নাম্বারটা। তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। তোমরা যারা মিস করেছো আর একবার দেখে নাও যে আমাদের ফুল প্রসেসটা কি। আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে বিশুদ্ধ পানির যে গুণফল, আয়নিক গুণফল, সেটা আমরা বসালাম। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে 10⁻⁻7। এখন এই 100 কিন্তু বলা হয়েছে যে অ্যাসিড যোগ করার ফলে যদি ঘনমাত্রা 100 গুণ হয়। সো প্রশ্নে এই 100টা আসতেছে কোন জায়গা থেকে? প্রশ্নে 100 ওয়ার্ডটা ইউজ করেছে বিধায় আমরা এটা নিলাম। তাহলে আমাদের আলটিমেট ফাইনাল ঘনমাত্রা দাঁড়ালো 10⁻⁻5 মোলার। এবারে আমরা পিএইচ এর নরমাল সূত্র বসিয়ে আমরা ম্যাথটা সমাধান করে ফেললাম। এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সঠিক অ্যান্সার, গ নাম্বার। আমরা এটাকে গ নাম্বার হিসেবে পিক করতে পারি 5। আচ্ছা, এবারে যাচ্ছে পরবর্তী অংশে। প্রশম দ্রবণের পিএইচ কত? প্রশম দ্রবণের পিএইচ কত হবে? প্রশম দ্রবণের পিএইচ হবে 7। কেন? কারণ অ্যাসিড ক্ষারকে প্রশমিত করার পরে ওই দ্রবণের পিএইচ তো 7 হবে, কারণ ওটা না অম্লীয় হবে না ক্ষারীয় হবে, উভয়কে প্রশমিত করে ফেলছে, তখন এই দ্রবণের পিএইচ এর মান হবে 7। আচ্ছা, কোনটি অধিক ক্ষারীয়? আচ্ছা, কি বলতেছে যে কোনটি অধিক ক্ষারীয়? এখান থেকে অ্যান্সার হবে কি? অগ্ন্যাশয় রস অধিক ক্ষারীয়। কোনটি অধিক ক্ষারীয়? অগ্ন্যাশয় রস অধিক ক্ষারীয়। পরবর্তী প্রশ্ন ফলো করো, কি বলতেছে এখানে যে কোনটির পিএইচ সবচেয়ে কম? এখানে যে অপশনগুলো রয়েছে সব থেকে পিএইচ এর মান কম কার? মানুষের ত্বকের 4.8 থেকে 5.5। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, ইউনিভার্সাল ইন্ডিকেটর দুর্বল ক্ষারীয় দ্রবণ কি বর্ণ দেখা যায়? দুর্বল ক্ষারীয় বর্ণ নীল বর্ণে দেখা যায়। ইউনিভার্সাল ইন্ডিকেটরের দুর্বল ক্ষারীয় দ্রবণ নীল বর্ণের দেখা যায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে যে আমলকির রসের মধ্যে ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করলে কোন বর্ণ ধারণ করে? এখন দেখো আমলকির রস কি বলতো? অম্ল না? এটা যেহেতু টক স্বাদ বিশিষ্ট হয় তাহলে এর মধ্যে কি আছে? অম্ল আছে। আর আমরা জানি যে যদি কোনো অম্ল বা অম্লীয় দ্রবণ থাকে সেখানে ইউনিভার্সাল ইন্ডিকেটর হলুদ বর্ণের আকার বা হলুদ বর্ণের কালার ধারণ করে। তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার, হলুদ বর্ণ। ওকে, সো পিএইচ এর কোন মান? আচ্ছা, এখানে কি বলতেছে দেখো যে পিএইচ এর কোন মানের জন্য দ্রবণ নিরপেক্ষ হয়? নিরপেক্ষ বলতে বোঝানো হচ্ছে দ্রবণটা না অম্লীয় হবে না ক্ষারীয় হবে, নিরপেক্ষ হবে। সো আমরা জানি নিউট্রাল বিন্দু বা প্রশম বিন্দুর পিএইচ এর মান 7 হয়। আচ্ছা, এরপরটা দেখো, এখানে আমাদেরকে ম্যাথ করতে হবে। বলতেছে যে নাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান যদি 2 হয় তাহলে সেখানকার মোলার ঘনমাত্রা কত? আচ্ছা, তো আমরা এখন এটাকে ম্যাথমেটিক্যালি সমাধান করার চেষ্টা করব। তোমরা ফুল ম্যাথের প্রসেসটা এখান থেকে দেখে নাও। ওকে, তো দেখো ফার্স্টে আসো, আমাদের সূত্র কি? পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, বা আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাস পিএইচ সমান লগ এইচ প্লাস। এখন লগটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে সেটা হয়ে যাচ্ছে কি? সেটা হয়ে যাচ্ছে অ্যান্টিলগ মাইনাস পিএইচ সমান কি? এইচ প্লাস। অ্যান্টিলগ মাইনাস পিএইচ সমান এইচ প্লাস, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবারে আমরা এই এইচ প্লাস থেকে এখন এই মানগুলো বের করব। তো অ্যান্টিলগকে আমরা শিফট লগ প্রেস করলে দেখবা 10⁻⁴ চলে আসতেছে, দেন মাইনাস। আচ্ছা, তাহলে এখন একবারে কাজ করি, ভ্যালুগুলো উঠাই ফেলাই। অ্যান্টিলগ মাইনাস পিএইচ এর ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল 2, তো এটা হবে -2। তো জাস্ট ফাইনাল অ্যান্সারটা এখন এখান থেকে আমরা পাবো। তাহলে -2, তাহলে কত আসলো? 0.01। আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসলো 0.01 মোলার, 0.01 মোলার। সো পুরো প্রসেসটাই এখানে দেখানো আছে। পিএইচ মাইনাস লগ এইচ প্লাস, মাইনাস দ্বারা গুণ করলাম তাহলে এই পাশটা হয়ে গেল মাইনাস, এই পাশটা হয়ে গেল প্লাস, দেন লগ এই পাশে নিয়ে আসলাম হয়ে গেল অ্যান্টিলগ, দেন বাকি প্রসেস। আর আমাদের পিএইচ এর মান ছিল, এই যে পিএইচ এর মান ছিল কত? 2। সো মাইনাস পিএইচ সমান -2। এখান থেকে আমরা 0.01 মোলার ঘনমাত্রা পেয়েছি। সো 0.01 আমাদের খ নাম্বারটা সঠিক অ্যান্সার হবে। আমাদের এখান থেকে খ নাম্বারটা 0.01। আচ্ছা, গেল এটা। তাহলে কি বলছে খেয়াল করো, এখানে পরবর্তী প্রশ্ন, একটি অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান 4, একটি অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান 4 হলে পিএইচ এর মান বৃদ্ধির জন্য
এতে যোগ করতে হবে, পিএইচ এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে। সো খেয়াল করো, পিএইচ এর মান বাড়াবো মানে আমি ধরো পিএইচ 4-এ আসি, আমি আস্তে আস্তে এই দিকে যেতে চাইবো, তার মানে অবশ্যই আমাকে এখানে কি যোগ করতে হবে, ক্ষার বা ক্ষারীয় পদার্থ। কেননা তুমি যত অম্ল যোগ করবো তখন তো পিএইচ কমবে, পিএইচ কমবে মানে ওই দ্রবণটা বেশি অম্লীয় হবে। যেহেতু আমি পিএইচ এর মান বাড়াতে চাচ্ছি, তাহলে এখানে ক্ষার বা ক্ষারীয় পদার্থ যোগ করতে হবে। এখন দেখো, অ্যামোনিয়া দ্রবণ অ্যাড করা যেতে পারে, কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট অ্যাড করা যেতে পারে। কেন? কারণ ম্যাগনেসিয়াম কার্বনেটের মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে, আর অ্যামোনিয়া তো একটা ক্ষারক। সো এরাই পারবে এখানে যুক্ত হয়ে পিএইচ এর মান বাড়াতে। ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এখানে সম্ভব হচ্ছে না। যদি পিএইচ এর মান কমাতে চাইতাম তখন আমি এটা অ্যাড করতাম। তাহলে আমাদের 1 ও 3 সঠিক, তার মানে গ নাম্বারটা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ নাম্বারটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নগুলোতে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলতেছে, বৃষ্টির পানির পিএইচ কত? বৃষ্টির পানির পিএইচ কত? কত হবে অ্যান্সার? 5.5 থেকে 6। বৃষ্টির পানির পিএইচ 5.5 থেকে 6। আচ্ছা, এবার কি বলছে দেখো, অ্যাসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির পিএইচ কত হতে পারে? যেহেতু অ্যাসিড বৃষ্টি হচ্ছে, তার মানে কি মাটি অম্লীয় হয়ে যাবে, পানি অম্লীয় হয়ে যাবে, তার মানে কত হবে বলো তো? 4। এটা মনে রাখো যে অ্যাসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির পিএইচ এর মান কততে চলে আসে? 4। এবং আমরা জানি পিএইচ এর ভ্যালু 4, এটা অম্লীয় রেঞ্জের মধ্যে পড়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মাটির পিএইচ হ্রাস করতে ব্যবহৃত হয়, অর্থাৎ মাটি যদি অধিক ক্ষারীয় হয়ে যায় তখন আমরা সেখানে কি করি? তখন আমরা সেখানে এই যে অ্যামোনিয়াম ফসফেট অ্যাড করি, অ্যামোনিয়াম সালফেট অ্যাড করি। ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করা হয় না, কারণ ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পিএইচ এর মান যখন কম থাকে তখন হচ্ছে অ্যাড করা হয়। তাহলে 1 ও 2 সঠিক, তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। ওকে, গেল এটা। আচ্ছা দেখো, এখানে আমরা এই ম্যাথটা সমাধান করব। এখানে কি বলছে, 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড ও 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml দ্রবণে দ্রবীভূত আছে। উক্ত দ্রবণে পিএইচ পেপার যদি যোগ করা হয় তখন কোন বর্ণের দেখা যাবে? আচ্ছা, সো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে। ওকে, সো পরবর্তী প্রশ্ন, যে মাটির পিএইচ এর মান খুব বেশি হলে, মাটির পিএইচ এর মান যদি খুব বেশি হয় তাহলে মাটিতে কোনটি প্রয়োগ করতে হবে? এখানে অ্যান্সার কী হবে বলো তো? এটার অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। মাটির পিএইচ এর মান খুব বেশি হলে মাটিতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো, এর পরবর্তী অংশে আমাদেরকে কি বলতেছে যে মাটিতে H+ এর পরিমাণ বেড়ে গেলে, H+ এর পরিমাণ বেড়ে যাওয়া মিন্স হচ্ছে পিএইচ কি বলো তো? পিএইচ কমে যাচ্ছে। H+ এর পরিমাণ বেড়ে যাওয়া মানে আমাদের মাটি অম্লীয় হয়ে যাচ্ছে। সো মাটি অম্লীয় হয়ে যাওয়া মানে পিএইচ এর মান কমে যাবে। তো পিএইচ এর মান যদি কমে যায় তখন আমরা কি করব? মাটিতে ক্যালসিয়াম কার্বনেট অ্যাড করে দিব। কেন? কারণ এই ক্যালসিয়াম কার্বনেট, দেখো এটাকে যদি আমি একটু দেখিয়ে দিই, এই ক্যালসিয়াম কার্বনেট মাটিতে অতিরিক্ত যে H+ চলে আসবে এর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস এক্সট্রা H, তাহলে খেয়াল করে এখানে কি হবে? আচ্ছা, এইচের সাথে অবশ্যই একটা নেগেটিভ আয়নও থাকবে। তো এখানে ক্যালসিয়াম যাবে, এখানে কার্বনেট যাবে, কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড হবে, অক্সিজেন হবে, এই H আর অক্সিজেন মিলে হবে কি? H2O হবে। আর এই যে ক্যালসিয়াম আর অ্যাসিডের ঋণাত্মক আয়ন মিলে হবে লবণ হবে। আর কি? আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখানে প্রডিউস হবে। তো তাহলে আমরা এইভাবে মাটির যে অম্লত্ব, সেই অম্লত্ব ভাব আমরা সেখান থেকে দূর করতে পারি এক্সট্রা ক্যালসিয়াম কার্বনেট অ্যাড করার মাধ্যমে। তো আমরা এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, নিচের কোনটি মাটির অধিক ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে? মানে এখানের কোনটা মাটির অধিক ক্ষারকত্বকে নিয়ন্ত্রণ করতে পারে? এটা সঠিক অ্যান্সারটা হবে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট মাটির অধিক ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মাটির পিএইচ এর মান বৃদ্ধি করতে, ধরো পিএইচ এর মান কোনো একটা জায়গার মাটির পিএইচ এর মান কম আছে, তাহলে সেখানের পিএইচ এর মান যদি বৃদ্ধি করতে চাই তখন আমরা কোন পদার্থটি ব্যবহার করি? ক্যালসিয়াম অক্সাইড। কেন বলো তো? ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারীয় উপাদান, মানে এটা একটা ক্ষারক। ক্যালসিয়াম অক্সাইড একটা কি? ক্ষারক। তাহলে এই ক্ষারকটা কি করতে পারবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারবে। সো তখন পিএইচ এর মানটা কম থাকবে, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, গেল এইটুকু। আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। আচ্ছা, কি বলতেছে যে মাটির পিএইচ এর মান কত এর মধ্যে হলে, মাটির পিএইচ এর মান কত এর মধ্যে হলে সেটা সব থেকে ভালো? অ্যান্সারটা হচ্ছে 6 থেকে 8। মানে যেটা একটা মানে নিরপেক্ষ মাটি
যেটা মানে 6 থেকে 8 হচ্ছে না পুরোপুরি অম্ল তীব্র, না পুরোপুরি তীব্র ক্ষার। 6 থেকে 8 রেঞ্জটা, 7 তো নিরপেক্ষ, 6 হচ্ছে দুর্বল অম্ল আর 8 হচ্ছে দুর্বল ক্ষারীয়। তো এই জন্য 6 থেকে 8-এর মধ্যে হলে আমরা সেটাকে ই মাটি বলি। ওকে ফাইন। তো দেখো আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। কি বলতেছে যে অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড, এখান থেকে আসলে পানি হবে না, এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই। অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট NH4 দেন ব্র্যাকেট দিয়ে 2SO4 অ্যামোনিয়াম সালফেট আমার এখানে উৎপন্ন হবে। তাও এখান থেকে আসো আমরা এদের এখান থেকে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করি আর কি। তাহলে ফার্স্ট প্রশ্ন, এর আণবিক ভর 132। তাহলে খেয়াল করো, নাইট্রোজেন 2টা কত হবে 14 দুগুণী 28, হাইড্রোজেন 4 দুগুণী 8, তাহলে কত হবে 8 যোগ সালফার একটা কত 32 যোগ 4টা অক্সিজেন 64, 132। অ্যান্সারটা মিলে গেল। এইটা হতে উদ্ভিদ নাইট্রোজেন ও সালফার গ্রহণ করে, এটা সত্য। দেখো এখানে নাইট্রোজেন আছে, এখানে সালফার আছে, তাহলে এখান থেকে উদ্ভিদ কি করে নাইট্রোজেন ও সালফার গ্রহণ করে। আচ্ছা, নাম্বার 2। নাম্বার 3, মাটিতে ব্যবহৃত হয় যখন মাটির পিএইচ এর মান কমে যায়, মানে মাটি যখন অম্লীয় হয়ে যাবে তখন অম্লীয় না, মাটি যখন ক্ষারীয় হয়ে যাবে, মানে পিএইচ 7 থেকে বড় হবে, সো মাটি যখন ক্ষারীয় হয়ে যাবে তখন আমরা এটা ব্যবহার করে থাকি। সো এই তিনটা পয়েন্টই সঠিক আমাদের অ্যামোনিয়াম সালফেটের জন্য। তো আমরা এটার কি করব, এটার আমরা ঘ নাম্বার অপশনটাকে চুজ করবো। তাহলে এটা সঠিক অ্যান্সারটা কত হবে, এটা সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, আসো এর পরবর্তী অংশ কি বলতেছে দেখো। সোডিয়াম হাইড্রোক্সাইড ও সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না, বলেই দিয়েছে যেহেতু এটা প্রশমন বিক্রিয়া, এখানে জারণ বিজারণ ঘটবে না। আচ্ছা, এর ডেলেজের মান 57.38 কিলোজুল। সো আচ্ছা, তো দেখো 57.38, তো এটা আমরা সঠিক বলতে পারি। বেসিক্যালি বইয়ে কিন্তু 57.34 দেওয়া, সো কাছাকাছি একটা মান, খুব কাছাকাছি, একদম খুব যে বেশি ডিফারেন্স এমনটা না। আর 3 নম্বর কি বলছে দেখো, উৎপন্ন দ্রবণের পিএইচ এর মান 7 অপেক্ষা কম। এইটা আসলে একটা মিথ্যা, এটার পিএইচ এর মান কত হবে 7 হবে। কেন বলতো, এইটা একটা তীব্র ক্ষার আর এইটা কি বলতো একটা তীব্র অ্যাসিড। তাহলে তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড, তাহলে এদের বিক্রিয়ার ফলে কি হবে, এটা নিরপেক্ষ হবে, অর্থাৎ এটার পিএইচ এর মান কত হবে 7 হবে, 7। তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে 1 ও 2, ক নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, তো তাইলে আমরা আমাদের এই পর্বের মধ্যে যতগুলো আমাদের এমসিকিউ প্রশ্ন ছিল, আমরা সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করে ফেললাম পিএইচ সংক্রান্ত। আশা করছি তোমরা এইগুলো প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।